আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। যদি শুনতে অসুবিধা হয় তা আমাকে কমেন্টস করে জানান যে শুনতে পাচ্ছেন না। আমরা আজকে বলছিলাম গত ক্লাসে, আমার যতটুকু মনে আছে, যে শুধু আজকে আমেরিকা নিয়ে ক্লাস হবে। ঘটনা সত্য কি মিথ্যা বলেন? শুধু আমেরিকা নিয়ে একটা ক্লাস নিতে চেয়েছিলাম, আজকে সে আমেরিকা নিয়ে আমরা ক্লাস নিব। এই জান্নাত জেরিন আপু, আমেরিকা নিয়ে ক্লাস নিতে চাইছিলাম না আজকে? শুধু মনে আছে কি? কারো কি মনে আছে বলেন তো গত ক্লাসে কি বলছিলাম, মানে আজকে কি বিষয়ে ক্লাস হবে? আমার যতটুকু মনে আছে যে আজকে আমেরিকা বিষয় নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম, যে শুধু আমেরিকা নিয়ে আলোচনা করব। আমরা আমেরিকা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। দেখেন, আমেরিকা মহাদেশকে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে। এবার এই দেশ সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানবো। অনেক তথ্য আছে, আশা করতেছি এই তথ্যগুলো আপনাদের খুব কাজে লাগবে। কারণ আমেরিকার বর্তমান যে কন্ডিশন, তাতে আমেরিকা নিয়ে জানাটা ফরজ একটা আমাদের কাজ। যে আমেরিকা নিয়ে হিউজ ইনফরমেশন আছে এবং এখান থেকে পরীক্ষায় অনেক রকম প্রশ্ন আসে। খাতায় শিরোনাম দেন আমেরিকা। শুধু আজকে আমরা আমেরিকা নিয়ে ক্লাস করবো, শুধু আমেরিকা, শুধু আমেরিকা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনারা সবাইকে শুনতে পাচ্ছেন পরিষ্কার? একটু যদি শুনতে পান পরিষ্কার, তাহলে একটু আমাকে অবশ্যই আপনারা একটু আমাকে মন্তব্য করেন, যে কেউ লিখেন একজন যে আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। এবং আমি বলছিলাম আজকে ক্লাসের আমার আলোচনার মূল বিষয়, সেটি হচ্ছে আমেরিকা। আমেরিকা ঠিক আছে, কেউ একজন লেখেন শুনতে পাচ্ছেন তো? সুতরাং কেউ একজন লিখে দিলেই তো হয়, তারপর আমি শুরু করতে পারি। কেউ কি নাই লেখার মতো? কেউ কি নাই লেখার মতো? কেউ কি নাই লিখে দিলেন আমাকে? মন্তব্য করেন প্লিজ, কেউ একজন লিখেন। কেউ একজন লিখেন যে আপনি শুনতে পাচ্ছেন আমাকে পরিষ্কার, এবং আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? আপনারা কেউ একজন লিখে দেন। কোনো মন্তব্যই নাই। কোনো মন্তব্য না থাকলে হবে? কোনো মন্তব্যই নাই আপনাদের? ঘটনা কি? কোনো মন্তব্য করছেন না? কোনো মন্তব্যই দেখতে পাচ্ছি না আপনাদের এই বিষয়টাতে। কোনো মন্তব্য না থাকলে হবে? আসেন আমেরিকা, আমার যা মনে আছে তাহলে শুরু করে দিলাম। আমেরিকা আজকের আলোচ্য বিষয়। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কি বলেন তো? আমেরিকা মহাদেশ। আমাদের সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে নেন। খাতা কলম নিয়ে প্রস্তুত সবাই। এবার আমরা আমেরিকাটাকে উদ্ধার করে ছাড়বো। দেখি আমেরিকায় কি আছে আর আমেরিকায় কি নাই, আর আমরা আমেরিকা থেকে কি কি খুঁজে বের করতে পারি। ওকে, আসেন শুরু করি আমরা তাহলে। আশা করছি আপনারা সবাই পরিষ্কার শুনতে পাচ্ছেন। ওকে, তাহলে আমেরিকা নিয়ে আজকে শুরু করব। শুরুতেই আসেন আমরা আমেরিকা নিয়ে একটু দুইটা কথা বলি, কারণ আমেরিকা হচ্ছে একটা মহাদেশের দেশ। কোন মহাদেশের মধ্যে পড়ে আমেরিকা বলেন তো? যেটা বলছিলাম আগে ক্লাসে, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশ, তাই না? এই উত্তর আমেরিকা মহাদেশেরই একটি দেশ, সে দেশের নাম হচ্ছে বলেন তো কোনটি? আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের আমেরিকা হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ। জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ। তাহলে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যায় সবচেয়ে বড় দেশের নাম কি বলেন তো? এই আমেরিকার দেশ হচ্ছে জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ। মনে রাখেন, আমেরিকার মোট অঙ্গরাজ্য লেখেন অঙ্গরাজ্য। আমেরিকার মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি।
50টি। আর লেখেন সর্বশেষ অঙ্গরাজ্যের নাম হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই দ্বীপপুঞ্জ মনে রাখেন। কিন্তু একটা জিনিস মনে রাখেন, ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র উপনিবেশ যখন গড়ে তুলেছিল, মানে ব্রিটেন আমেরিকা যখন উপনিবেশ গড়ে তুলেছিল, তখন আমেরিকার মোট অঙ্গরাজ্য ছিল 13টি। শুরুতে যখন ব্রিটেন আমেরিকা শাসন করা শুরু করলো, যখন ব্রিটেনের অধীনে ছিল আমেরিকা, প্রথমে ব্রিটেনের অধীনে যখন আমেরিকা ছিল, তখন আমেরিকার এই মোট অঙ্গরাজ্য ছিল 13টি। কিন্তু বর্তমানে আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে 50টি। সর্বশেষ হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জ। আর একটা জিনিস মনে রাখেন, সবচেয়ে বড় প্রদেশ বা অঙ্গরাজ্য সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা। সবচেয়ে বড় হচ্ছে কি বলেন তো? বলছে কি, এই যে আলাস্কা, সবচেয়ে বড় হচ্ছে আলাস্কা। কি হিসেবে বড়? এটা হচ্ছে অঙ্গরাজ্য যে 50টি, এই 50টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে বড় আমেরিকার অঙ্গরাজ্য হচ্ছে এই আলাস্কা অঙ্গরাজ্য। আশা করছি বিষয়টা আপনি বুঝেছেন। কারো যদি বুঝতে সমস্যা হয়, কারো যদি শুনতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে মন্তব্য করবেন। মানে এই যে কমেন্টস করার তো জায়গা আছে আপনারা কোনো কিছু বুঝতে না পারলে লিখে দেন, সাথে সাথে লিখলে তো আমি বুঝতে পারবো এবং সেই বিষয়টাকে আমি নিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করতে পারবো। তাহলে আমেরিকা কোন দেশের অধীনে ছিল? আমরা যখন দেখতে পাচ্ছি এখানে ব্রিটেনের অধীনে যখন আমেরিকার প্রথম শুরু হয় ব্রিটেন শাসন শুরু করে আমেরিকাকে, তখন আমেরিকার অঙ্গরাজ্য ছিল 13টি। তাহলে আমেরিকা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এবার আসেন আমরা এই ব্রিটিশদের কাছ থেকে আমেরিকা কিভাবে স্বাধীনতা লাভ করলো সেই স্টেপগুলো একটার পর একটা দেখি। আমার মতো খাতায় আপনি লিখে ফেলে দেন, নিজে লিখবেন কয়েকটা সাল এবং তারিখ। দেখেন 1776 সালের 4 জুলাই। তারপর লেখেন 1783 সাল। তারপরে একটা সাল লেখেন 1787 সাল। 1789 সাল। কয়টা সাল লিখবেন নিচে, তাহলে খুব কাজে লাগবে। তারপরে লেখেন 1803 সাল। তারপরে লেখেন 1876 সাল। 67 সাল। এবং সর্বশেষ লেখেন 1773 সালের 10 মে। এই কয়েকটা সাল আপনি যদি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আমেরিকার স্বাধীনতা ইতিহাসের অনেকগুলো বিষয় সম্পর্কে আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। এই কয়েকটা সালের কোন সালে কি ঘটনা ঘটেছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সবারই একটু ধারণা থাকা দরকার। ঠিক আছে? কিভাবে ধারণা রাখবেন, আসেন আমরা সেই ধারণাগুলো দেখি। মনে রাখেন 1776 সালের 4 জুলাই আমেরিকা স্বাধীনতা ঘোষণা করা হয়। স্বাধীনতার ঘোষণা মনে রাখেন 1776 সালের 4 জুলাই। 1776 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণা হয় আমেরিকার, মানে আমেরিকা নিজের স্বাধীনতা ঘোষণা করেন কোন দেশের বিরুদ্ধে? ইংল্যান্ডের বিরুদ্ধে, মনে রাখেন। এবং এই স্বাধীনতার ঘোষক হিসেবে যিনি ইতিহাসের সুপরিচিত মানুষ, যিনি নেতৃত্ব দিয়েছিলেন এই স্বাধীনতার ক্ষেত্রে, তার নাম এই যে উপরে লিখতেছে দেখেন, জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন ছিলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। এই জর্জ ওয়াশিংটনের মূলত নেতৃত্বে 1776 সালের 4 জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয়।
তাহলে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে কবে? দেখেন অনেক বই কিন্তু লেখা আছে আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালে, কিন্তু এটি কিন্তু ভুল। 1776 সালে আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে, আর 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস মানে হিসাবে গণ্য করা হয়, এবং 4 জুলাইকে আমেরিকা তার স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এটা ঠিক আছে, কিন্তু 1776 সালে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা লাভ করে না, এটা ঘোষণা করে মাত্র পরের সাল, অর্থাৎ 1783 সালে আমেরিকার স্বাধীনতা লাভ করে একটা চুক্তির মধ্য দিয়ে। সেটা পরে দেখতেছি, আগে উপরে এটা শেষ করি। 1776 সালে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন এই জর্জ ওয়াশিংটন। উনি আমেরিকার একটা প্রদেশের নাম লিখে নেন, ফিলাডেলফিয়া। ফিলাডেলফিয়া এই প্রদেশের ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হল থেকে, কি বলছে বলেন তো? ইন্ডিপেন্ডেন্স হল, ইন্ডিপেন্ডেন্স হল থেকে, ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স হল থেকে জর্জ ওয়াশিংটন 1776 সালের 4 জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন। আশা করতেছি বিষয়টা আপনি বুঝেছেন। এবার আসেন 1783 সালে প্যারিস চুক্তি হয়। প্যারিস চুক্তি হয় কোন দুই দেশের মধ্যে? প্যারিস চুক্তি হয় আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে। প্যারিস তার নাম কেন হলো? কারণ প্যারিস ফ্রান্সের রাজধানী, প্যারিসে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে প্যারিসে যেহেতু স্বাক্ষরিত চুক্তিটা, তাই বলতেছে এটাকে প্যারিস চুক্তি। কোন দুই দেশের মধ্যে? সংক্ষেপে আমি লিখি ইউএসএ ভার্সেস ইউকে। ইউএসএ বলতে আমেরিকা, ইউকে বলতে হচ্ছে ইংল্যান্ড। এই দুই দেশের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। কোন চুক্তি? প্যারিস চুক্তি। কত সালে? 1783 সালে। এই চুক্তির ফলে বা এই চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে, এটা মনে রাখবেন, এটাতে এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে ইউএসএ স্বাধীনতা লাভ করে। তাহলে আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভ করে কবে? 1776 সালের 4 জুলাই? না, 1783 সালে প্যারিস চুক্তির মধ্য দিয়ে। ঠিক আছে, 1783 সালে প্যারিস চুক্তির মধ্য দিয়ে আমেরিকা আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আশা করছি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। ও দেশের আজকে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, তাই না? আজকের দিনটা তো সেই উপলক্ষে বিদ্যুৎ টিদ্যুৎ ঠিকঠাক মতো রাখা উচিত ছিল, তাই না বলেন? এই দেশের উন্নয়ন নাই কোনো, খালি অনুন্নয়ন আছে, বিদ্যুৎ চলে গেছে। এবার আসেন 1783 পরে 1787 সাল। এই 1787 সালে সংবিধান রচনা শুরু। সংবিধান রচনা শুরু। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমেরিকার দাঁড়ান লাইট দিয়েছে, দেখেন লাইভে ক্লাস নিতে, ফেসবুক লাইভে এটা সুবিধা, বিদ্যুৎ চলে গেলেও মোবাইলের যে টর্চ লাইট আছে সে মোবাইলের টর্চ লাইট হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু জুম অ্যাপে আবার মোবাইলের টর্চ লাইটকে লাইট হিসেবে ব্যবহার করা যায় না, তখন ওটা একবারে বিদ্যুতের আলোয় দরকার হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1787 সালে সংবিধান রচনা শুরু হয় আমেরিকার। আর মনে রাখেন এটা 1789 সাল। এই
এই সালে সংবিধান রচনা শেষ, 2 বছর লাগছে তাদের সংবিধান রচনা করতে। মজার বিষয় এখানে একটা লিখে রাখেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান। সংবিধান সংবিধান রচনা শুরু। বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমেরিকার দাঁড়ান লাইট দেই, লাইট দিয়েছে দেখেন। লাইভে ক্লাস নিতে ফেসবুক লাইভে এটা সুবিধা, বিদ্যুৎ চলে গেলেও মোবাইলের যে টর্চ লাইট আছে সে মোবাইলের টর্চ লাইট হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু জুম অ্যাপে আবার মোবাইলের টর্চ লাইটকে লাইট হিসেবে ব্যবহার করা যায় না, তখন ওটা একবারে বিদ্যুতের আলোয় দরকার হয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1787 সালে সংবিধান রচনা শুরু হয় আমেরিকার। আর মনে রাখেন এইটা 1789 সাল, এই সালে সংবিধান রচনা শেষ, 2 বছর লাগছে তাদের সংবিধান রচনা করতে। মজার বিষয় এখানে একটা লিখে রাখেন যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান। পৃথিবীর ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে এই আমেরিকার সংবিধান, মনে রাখেন, ঠিক আছে? আর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। তাহলে সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আমেরিকার। সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের, মনে রাখেন। এবার 1803 সালে একটা প্রদেশ নাম হচ্ছে লুইজিয়ানা। এই 1803 সালে এই লুইজিয়ানা প্রদেশটি আমেরিকা কিনে নেয় ফ্রান্সের কাছ থেকে। মনে রাখেন কার কাছ থেকে? FRANCE, ফ্রান্সের কাছ থেকে। হ্যাঁ, তাহলে লুইজিয়ানা প্রদেশটি কিনে নেয় ফ্রান্সের কাছ থেকে আমেরিকা কত সালে? 1803 সালে। মনে রাখেন এই ফ্রান্স হচ্ছে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র। তাহলে বলেন তো আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্রের নাম কি? মানে যারা স্বাধীনতা, এই যে 1776 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ফ্রান্স হচ্ছে আমেরিকার সবচেয়ে বন্ধু রাষ্ট্র, কারণ এই আমেরিকার স্বাধীনতা লাভের ক্ষেত্রে ফ্রান্সের সহযোগিতা ছিল। আমেরিকার স্বাধীনতা যেন পায়, স্বাধীনতা লাভের ক্ষেত্রে যত রকম পরামর্শ, যত রকম মানে যে সাপোর্ট বা সমর্থন দরকার হয় সব রকমভাবে সাপোর্ট বা সমর্থন দিয়েছিল এই ফ্রান্স আমেরিকাকে স্বাধীনতা লাভের জন্য। যার কারণে আমেরিকায় যেই প্রেসিডেন্ট হিসেবে আসুক না কেন, ফ্রান্সের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সৃষ্টি হয়েছিল আর স্বাধীনতা লাভের শুরুর দিক থেকে তা এখন পর্যন্ত টিকে রাখে। কখনোই তারা ফ্রান্সের স্বার্থবিরোধী কোনো কাজের সাথে আমেরিকা যুক্ত হয় না। এবার আসেন 1776 সাল, 67 সাল, বারবার 76 বলছে, সরি, 67 সাল। সবচেয়ে বড় প্রদেশের নাম বলছিলাম কি বলেন তো আমেরিকার? হচ্ছে আলাস্কা। এই আলাস্কা প্রদেশটি রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। চিন্তা করে দেখছেন, রাশিয়া হচ্ছে আমেরিকার সবচেয়ে বর্তমানে শত্রু রাষ্ট্র, সেই রাশিয়ার কাছ থেকে এটা কিনে নিয়েছে, তা 72 লক্ষ টাকার বিনিময়ে মাত্র। তাহলে বোঝেন 72 লক্ষ টাকার বিনিময়ে এগুলো কিনে নিয়েছে। এইটা জীবনও মেনে নেবে আমেরিকা, বিশেষ করে রাশিয়া। এখন যদি কোনো রকম আইনে কোনো ফাঁক ফোকর থাকতো তাহলে অবশ্যই আমেরিকার কাছ থেকে ওই প্রদেশটাকে নিয়ে নিত। আলাস্কা প্রদেশটা মানচিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই প্রদেশটি রাশিয়ার কাছ থেকে কিনে নেয়। কে কিনে নেয়? আমেরিকা কিনে নেয়। তাহলে 1867 সালে আলাস্কা প্রদেশটি রাশিয়ার কাছ থেকে কিনে নেয় কে? আমেরিকা কিনে নেয়, মনে রাখেন। তারপরে 1773 সালে 10 মে ঘটনাটা বলে আমি শেষ করি। এই 1773 সালের 10 মে আমেরিকার একটা শহরের নাম বোস্টন, সে বোস্টনে একটা চা পার্টি অনুষ্ঠিত হয়, যার ইতিহাসে বিখ্যাত। লেখেন বোস্টন চা পার্টি। বোস্টন চা পার্টি 1773 সালে 10 মে বোস্টন চা পার্টি হয়। মূলত এই ব্রিটিশ পার্লামেন্টে চা আইন পাশ হওয়ার প্রতিবাদে এই চা পার্টি অনুষ্ঠিত হয়। বুঝতে পারছেন কি বলছি? ব্রিটিশ পার্লামেন্টে এই আপনার হচ্ছে চা নিয়ে একটা নতুন আইন পাশ করে। মূলত সেই আইন পাশের বিরুদ্ধে 1773 সালে 10 মে আমেরিকার এই বোস্টন শহরে চা পার্টিটা অনুষ্ঠিত হয়। এই বোস্টনের এই ইতিহাসগুলো পরবর্তীতে আমেরিকার স্বাধীনতার পথকে প্রশস্ত করে, স্বাধীনতার দিকে আমেরিকা এগিয়ে যায়। মূলত এইরকম বিভিন্ন
এই চাপাটি করে প্রতিবাদ করে বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে আমেরিকা স্বাধীনতার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। মনে রাখেন বিষয়টা, ঠিক আছে? এই হচ্ছে কয়েকটা সাল তারিখের ঘটনা। 1776 সালের 4 জুলাই, 1783 সাল, 1787 সাল, 1789 সাল, 1803 সাল, 1867 সাল, 1773 সালের 10 মে, সর্বশেষ যেটা বোস্টন চা পার্টি। আশা করতেছি আপনারা এই কয়েকটা সাল আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সাথে, মানে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সাথে খুব জড়িত, এবং আমেরিকার এই বিভিন্ন প্রদেশ কখন যুক্ত হলো, কোন প্রদেশ কিভাবে, এই সব কিছু জানার জন্য এই কয়েকটা সাল খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি আপনারা এই কয়েকটা সাল খুব সুন্দর মতো উঠিয়ে নেবেন। এবার আসেন মানচিত্রে আপনাদেরকে আমি দেখাই যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। দেখেন, এইটা হচ্ছে মানচিত্রে আমেরিকা, এই জায়গাটা হচ্ছে আমেরিকা। যেগুলো হলুদ দেখতে পাচ্ছেন, হলুদ চিহ্ন যেখানে এই আমেরিকা, সেখানে ইন্ডিকেট করছে। এখানে আমেরিকা দেখতে পাচ্ছি। এর বাইরে বলছিলাম আলাস্কা প্রদেশ রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছে আমেরিকা। এই দেখেন আলাস্কা প্রদেশ, এখানে ভালো মতো আর একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আলাস্কা প্রদেশ, এখানে দেখেন, এখানে একটা জিনিস আছে, এটা আলাস্কা প্রদেশ, এটা কানাডা, এখানে আমেরিকা। দেখেন মাঝখানে কিন্তু কানাডা আর একটা প্রদেশ এখানে, আবার আমেরিকা, কিন্তু মূল আমেরিকা হচ্ছে এখানে। এখানে একটা জিনিস দেখেন, এটা রাশিয়ার কাছ থেকে আলাস্কা প্রদেশ কিনে নিল 1867 সালে 72 লক্ষ টাকার বিনিময়ে, যেটা বলছিলাম। আমরা এখানে একটা বেরিং প্রণালী পাই, একটা প্রণালী পাই, নাম হচ্ছে বেরিং প্রণালী। পরীক্ষায় প্রশ্ন আসে বেরিং প্রণালী পৃথক করছে কোন দুই মহাদেশকে। দেখেন, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ, এটা হচ্ছে আমেরিকা। এশিয়া মহাদেশ থেকে আমেরিকা পৃথক করছে কোন প্রণালী? বেরিং প্রণালী। এটা আমরা মুখস্থ করি। বিষয়টা এখন দেখেন যে আসলে বেরিং প্রণালী কোন জায়গায় এবং কেন কোন মহাদেশকে কিভাবে পৃথক করছে। একটা জিনিস দেখেন, এটা হিসেবে কিন্তু কানাডার অংশ হওয়া উচিত ছিল, অথবা এটা রাশিয়ার অংশ হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এটা যদি আমেরিকা কিনে নিয়েছে, সুতরাং তাদের একটা অংশ হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় প্রদেশ, নাম হচ্ছে আলাস্কা। তাহলে আপনি একটা মজার বিষয় দেখেন যে এখানে আমেরিকা, এখানে আমেরিকা, আবার আরেকটা আমেরিকা এখানে পাচ্ছি, যে হাওয়াই দ্বীপপুঞ্জ। এটা দেখতে পাচ্ছেন আশা করতেছি। দেখেন হাওয়াই দ্বীপপুঞ্জ, এই দেখেন হাওয়াই দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছেন। এটা এই হাওয়াই দ্বীপপুঞ্জ দেখেন, এখানে এটা প্রশান্ত মহাসাগরে, এটা তো প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর অবস্থিত এই হাওয়াই দ্বীপপুঞ্জ দেশ, যেটা আমেরিকার সর্বশেষ প্রদেশ, অর্থাৎ 50তম প্রদেশ হচ্ছে এই হাওয়াই দ্বীপপুঞ্জ। তাহলে এটা আমেরিকা, এটা আমেরিকা, এটা আমেরিকা, বুঝতে পারছেন? তাহলে আমেরিকা কয়েকটা, কত খণ্ড বিখণ্ড একটা একটা অবস্থায় আমেরিকা থাকে, এবং এই আমেরিকায় মূলত সারা পৃথিবীকে নেতৃত্ব দেয় সামনে থেকে। তারাই এই সারা পৃথিবীকে বর্তমানে শাসন করে যাচ্ছে। এরপরে আসেন স্বাধীনতা ঘোষণা নিয়ে আমেরিকার আমরা কথা বলছি। এবার কথা বলি যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া নিয়ে। নেন, লেখেন, লেখেন প্রেসিডেন্ট নির্বাচন। আমরা কয়েকটা অংশে ভাগ করব আমেরিকার এই ক্লাসকে, তাহলে বুঝতে পারছেন যে এক আমেরিকা থেকে কতগুলো প্রশ্ন পড়ার আছে এবং কত বড় বিষয়। আমেরিকা অনেক বড় বিষয়, এবং মনে রাখেন আমেরিকা থেকে প্রশ্ন পরীক্ষা একটা কমন আসবেই। কোন প্রশ্ন দেবে এটা তো কেউ জানে না, কিন্তু আপনাকে এটা আমি বলতে পারি, আমেরিকা যদি আপনি ভালো মতো পড়েন তাহলে আমেরিকা থেকে অবশ্যই প্রশ্ন একটা আসবেই, আসবে, এটা নিয়ে কোনো ভুল নাই। লেখেন এবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আমরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবার আমরা আলোচনা করব, যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াটা কি এবং কিভাবে কি হয়েছিল, সব বিষয়গুলো নিয়ে আমরা এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনে রাখেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, এই যে প্রেসিডেন্ট যে কথা বলছি, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় কিভাবে জানেন? কিভাবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে, লেখেন ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া হচ্ছে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে। মনে রাখেন এই ইলেকটোরাল কলেজ ভোট হচ্ছে, আমেরিকার 50টা প্রদেশ আছে, এই 50টা প্রদেশের নির্দিষ্ট কিছু কিছু প্রদেশকে ভাগ করে দেওয়া আছে, এবং এইটার এই ইলেকটোরাল কলেজ ভোট নির্বাচনেরও একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট প্রক্রিয়া। এই ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হন। সরাসরি জনগণের ভোটে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই, মনে রাখেন এটা। তারপরে আসেন আমেরিকায় মোট ইলেকটোরাল কলেজ ভোট, মোট ধরেন এই যে ইলেকটোরাল কলেজ ভোট
538টি, মনে রাখেন 538টি হচ্ছে আমেরিকার মোট ইলেকটোরাল কলেজ ভোট। এই 538টি ভোটের মধ্যে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে পেতে হয় 270টি। 270টি পেলে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। হলে উনি কি হবেন বলেন তো? প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। কতটি ভোট পেলে? 270টি ভোট পেলে। আর মোট ইলেকটোরাল কলেজ ভোট কতটি? 538টি, মনে রাখেন। এবার প্রেসিডেন্ট হওয়ার জন্য কিছু প্রক্রিয়া আছে, সেই বিষয়গুলো দেখি। প্রেসিডেন্ট হতে গেলে 35 বছর বয়স হতে হবে। 35 বছর বয়স হতে হবে। এবং আমেরিকায় যদি আমেরিকাকে স্থায়ী বাসিন্দা না হয়, তাহলে আমেরিকায় তাকে 14 বছর সর্বনিম্ন বসবাস করতে হবে। আমেরিকার 14 বছর বসবাস যদি কোনো ব্যক্তি করেন, তাহলে উনি প্রেসিডেন্ট পদে নির্বাচনের সুযোগ পাবেন, যদি সে আমেরিকান না হয় জন্মসূত্রে। আর 35 বছর বয়স থেকে অবশ্যই হতে হবে আমেরিকার, সে যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে চান। মনে রাখেন, সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, লেখেন, সবচেয়ে বেশি এই ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে আমেরিকার একটা অঙ্গরাজ্য, নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। আমার মনে হয় আপনারা অনেকে নাম শুনেছেন। ক্যালিফোর্নিয়াতে এখানে ভোট রয়েছে 55টি। এখানে ভোট রয়েছে কতটি বলেন তো? 55টি। তাহলে সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে কোথায়? কোন অঙ্গরাজ্যে? ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। কতটি? 55টি, মনে রাখেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, অবশ্যই মন্তব্য করার জায়গা আছে, লিখে দিবেন। আমেরিকার বাংলাদেশে যেমন 5 বছর পর প্রেসিডেন্ট নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন হয়, সংসদ নির্বাচন হয়, তেমনি আমেরিকায় হয় 4 বছর পর। 2016 সালে নির্বাচন হয়েছে, এবার 2020 সালের নভেম্বর মাসে নির্বাচন হতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে পরে বলছি। 4 বছর পর। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন কত বছর পর বলেন তো? 4 বছর পর। 4 বছর পর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। এবং মনে বিষয়ে মনে রাখবেন, কোনো একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সর্বোচ্চ 2বার, মানে এই আমাদের দেশের মতো আনলিমিটেড ক্ষমতায় থাকবে একটার পর একটা টার্মে, এরকম কোনো সুযোগ নাই। আমেরিকার প্রেসিডেন্ট 4 বছর পর নির্বাচন হয় এবং সর্বোচ্চ কোনো একজন ব্যক্তি 2বার প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। যেমন ডোনাল্ড ট্রাম্প এখন আছেন, ইনি যদি এইবার নির্বাচনে জয়ী হন, তাহলে ইনার মেয়াদ এখানে শেষ। তারপরে উনি আর নির্বাচনই করতে পারবেন না, স্বেচ্ছায় তাকে ছেড়ে দিতে হবে পদটাকে। যেমন বারাক ওবামা আমরা দেখেছি 2বার উনিও প্রেসিডেন্ট ছিলেন। এরকম আমরা অনেক প্রেসিডেন্ট পাই। আমরা এই ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি সর্বোচ্চ বেশিবার ক্ষমতা ছিলেন 12 বছর। যাই হোক, প্রেসিডেন্টের বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা পরে, ঠিক আছে? এখন দেখেন প্রেসিডেন্ট যে প্রক্রিয়া, নির্বাচনের যে প্রক্রিয়া, সেটা নিয়ে আমি কথা বলছি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান হয় কবে? মূলত মনে রাখেন কবে, সেটা হচ্ছে নভেম্বর মাসের 2য় মঙ্গলবার নির্বাচন হয়। এটা কিন্তু আগে থেকে নির্ধারিত, হ্যাঁ, আমাদের বাংলাদেশের মতো না যে একটা নির্বাচন কমিশন একটা তারিখ ঘোষণা করবে যে এই তারিখে নির্বাচন হবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়, কিন্তু আমেরিকার নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করা আছে যে 4 বছর পর এই দিনে, এত তারিখের এই দিনে অবশ্যই নির্বাচন হবে। কি বলছে বলেন তো? নভেম্বর মাসের কবে? 2য় মঙ্গলবার। তাহলে নভেম্বর মাসের
দ্বিতীয় মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এটা প্রতি 4 বছর পর পর নির্ধারিত সময়। নির্বাচনের তারিখ, তাহলে নির্বাচনের তারিখ মনে রাখেন। ওকে, এরপরে আসেন, নির্বাচনের তারিখ গেল। তারপরে শপথ গ্রহণ। এই শপথ গ্রহণের জন্য এই 20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন। মানে যেই প্রেসিডেন্ট হবেন তিনি শপথ গ্রহণ করবেন শপথ গ্রহণ করেন। শপথ লেখেন, ওথ, শপথ গ্রহণ। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হন না কেন, তিনি নির্বাচন হয় কোন তারিখে? নভেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার। আর শপথ গ্রহণ কখন করেন? এই 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন। 20 জানুয়ারি শপথ গ্রহণ করেন। 20 জানুয়ারি কি করেন? উনি শপথ গ্রহণ করেন। আশা করছি বিষয়টা আপনি বুঝতে